শুরু করিতেছি মহান আল্লাহ পাকের নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমেরিকা $29 বিলিয়ন বিনিময়ে বাংলাদেশ সরকার রেজিমেন্ট চেঞ্জ করানোর নৌপথ্যে একই তত্ত্ব পাশ করলেন আখতারুজ্জামান, মেজর আখতারুজ্জামান। দেখেন, ভিডিও আসতেছে, তারপরে আবার বলতেছি। ডক্টর ইউনূসের ফাঁসি হবে। ডক্টর ইউনূস উনি রাষ্ট্রকে ধোঁকা দিয়ে এই বিপ্লবটাকে উনি ওনার পক্ষে ছিনিয়ে নিয়ে গেছেন। আপনি জানেন বাইডেন প্রশাসন বাংলাদেশের চেঞ্জ রিজিমের নামে $29 মিলিয়ন বিনিয়োগ করেছিল। এই ডক্টর ইউনূস বাইডেন প্রশাসনের একজন প্রিয় ব্যক্তি এবং তাদের একজন লেসপেন্সার বলা যেতে পারে। অর্থাৎ প্রমাণিত হয়েছে উনি সবকিছু পিছনে থেকে কলিকাট বা কলকাঠি নেড়েছেন এবং নেড়ে উনি এই যে $29 মিলিয়ন মাধ্যমে উনি বিভিন্ন লোককে, তার মধ্যে অনেকে বলে আসিফ নজরুল আছে, আরো অনেকে আছে, তাদের মাধ্যমে সে টাকাগুলা বিভিন্ন জায়গায় বিলিয়েছে। সাধারণ ছাত্রদের এগুলো বুঝতো না। দেখতে পরে জানতে পারলাম যে বিপ্লবটার পিছনে, এই তথাকথিত আন্দোলনের পিছনে বা এই আন্দোলনটির পিছনে আমেরিকার $29 মিলিয়ন ইনভেস্টমেন্ট আছে। তার মানে যারা এটার সঙ্গে সম্পৃক্ত তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভাড়াটিয়া হিসেবে কাজ করেছে এবং এই ভাড়াটিয়ার মূল নেতা দেখা গেল ডক্টর ইউনূস। অর্থাৎ ডক্টর ইউনূস ছিল এই প্রজেক্ট ম্যানেজার। এই প্রজেক্ট ম্যানেজার ডক্টর ইউনূস করে সে বিভিন্ন অপরিবেশ সৃষ্টি করে ছাত্রদেরকে দিয়ে দাবি তুলে সে প্যারিস থেকে খেলার মাঠ থেকে দৌড়ে এসে বাংলাদেশকে 3 দিন সরকারবিহীন রেখে সে তার এনজিও দিয়ে, তার বাড়ি ঘরে চাকর বাকর দিয়ে সে একটি উপদেষ্টা পরিষদ গঠন করলো, যা ছিল জাতির জন্য লজ্জাস্কর, যা ছিল জাতির জন্য অপমানকর। কারণ এমন অনেক উপদেষ্টা দিয়ে আমরা দেখেছি যাদের ন্যূনতম যোগ্যতা নাই রাষ্ট্রের কোনো কাজ করার, অথচ তার কোম্পানির কর্মচারী হিসাবে, কর্মকর্তা হিসাবে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। এটা করেছে ইউনূস তার ব্যক্তিগত প্রতিষ্ঠান। এখানে রাষ্ট্রপতি সাহেব আজকে ইন্টারভিউটা দিয়েছেন। আমি ওনাকে পাল্টা প্রশ্ন করতে চাই, তাহলে তুমি এত কথা বলার যদি সুযোগ থাকে, এত কথা যদি আপনার মনের মধ্যে থাকে, এত যদি আপনার মরার শখ থাকে, এত যদি আজকে বলেন আমি মৃত্যুর প্রহর গুনছিলাম, আমি মৃত্যু হবে তো পথ চাবো না, তাহলে সেদিন আপনি অবৈধভাবে ডক্টর ইউনূসকে শপথ করালেন কেন? কেন সেদিন আপনি অবৈধভাবে সংসদ ভেঙে দিলেন? কেন আপনি ডক্টর ইউনূসকে আপনার উপদেষ্টা প্রধান উপদেষ্টা নিয়োগ দিলেন? সেদিন আপনার মেরুদণ্ড কোথায় ছিল? আজকে যে ভদ্রলোক, যে রাজনৈতিক দল পিছনে থেকে আপনাকে সহযোগিতা করেছে, সহায়তা করেছে, আজকে যে কোনো কারণে হোক তাদের নাম প্রকাশ করে দিয়ে আপনি কি তাদেরকে বেকায়দা ফেলে দিলেন না? শাহাবুদ্দিন সাহেবের পিছনে অবস্থান নেওয়া, রাষ্ট্রপতির পিছনে অবস্থান নেওয়া, ইউনূস ক্ষমতা গ্রহণ করার পরবর্তী পর্যায়ে এটা বিএনপি মেনে নিতে পারে না। বিএনপি কখনোই রাষ্ট্রপতিকে সরাতে পারে না। তাহলে সাংবিধানিক যে শূন্যতা সৃষ্টি হবে সেটার সুযোগ ডক্টর ইউনূস নেবে। ইতিমধ্যে ডক্টর ইউনূস প্রমাণ করে দিয়েছে প্রথম 1 সপ্তাহের মধ্যে সে বিএনপির প্রতি কি বলে এটাকে, বিএনপির প্রতি সে লয়াল না। অর্থাৎ সে বিএনপি কেও সে ঘায়ল করার জন্য তার পরবর্তী পরিকল্পনা শুরু করে দিয়েছিল। ফলে বিএনপি তার অস্তিত্বের প্রয়োজন, সেদিন এটা আমিও সমর্থন করেছি, যেটা আমি তখন বিএনপি করতাম। এখনো মনে করি সেটা বিএনপি একটা সঠিক এবং স্মার্ট সিদ্ধান্ত ছিল যে রাষ্ট্রপতির পক্ষ অবলম্বন করা, রাজনৈতিক পরিপক্কতার পরিচয়, রাজনৈতিক পরিপক্কতার পরিচয়। সেই সঙ্গে সঙ্গে সশস্ত্র বাহিনীও রাষ্ট্রপতির পক্ষ নিয়েছে, কিন্তু রাষ্ট্রপতি মহোদয় এটা আজকে প্রকাশ করা ঠিক হয় নাই। উনি বলছেন 33টি অর্ডিন্যান্স হয়েছে, উনি দস্তখত করেন নাই অনেকগুলোতে। তাহলে সেটা কি করে হলো? রাষ্ট্রপতি যদি দস্তখত না করে তাহলে সেটি অবৈধ, উনি সেটা বলা উচিত। তাহলে এই অবৈধ পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করা হয়েছে, তার দায় দায়িত্ব ডক্টর ইউনূসকে নিতে হবে। কিন্তু আজকে রাষ্ট্রটাকে উনি কি আবার নতুন করে একটা সমস্যার দিকে ঠেলে দিতে চাচ্ছেন কিনা আমি জানি না। তবে উনার এই ইন্টারভিউটা পড়ে, সাক্ষাৎকারটা পড়ে আমার কাছে 3টি প্রশ্ন প্রকট হয়েছে। বলুন। 1 নম্বর, তিনি কি বর্তমান নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করতে চান? আগে এটা এক্সপ্লেনেশন করি আগে। ডক্টর ইউনূস $29 বিলিয়ন হিসাব না দিয়েই চলে গেছে। ধীরে ধীরে সমন্বয়করা পালাচ্ছেন, কারণ পুলিশ হত্যার বিচার হলে এগুলা ধীরে ধীরে আস্তে আস্তে বেরিয়ে আসবে যদি নিরপেক্ষভাবে তদন্ত করা হয়। তাদেরকে দেশ থেকে পালাতে দেওয়াটাই ভুল হয়েছে, আর যারা আছে তাদের যেন পালাতে না পারে, তাদের হিসাব নিকাশ অনেক বাকি।